হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকের ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আর আজকের ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো শেষ পর্যন্ত সকলে ভিডিওটা দেখতে থাকো। আর কোনো বিষয়ে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করার। তো চলো আজকে আমরা বেশি কথা না বলে সরাসরি আমাদের প্রশ্নের দিকে নজর রাখি। চলো আজকে আমাদের স্ক্রিনে আমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি কি, গিলফোর্ড বুদ্ধির প্রকাশের কয়টি মাত্রার কথা বলেছেন। এই প্রশ্নটা আমি এর আগের ক্লাসেও কিন্তু আলোচনা করেছিলাম। সেখানে প্রশ্ন ছিল যে বুদ্ধির শ্রেণীবিভাগ কটা করেছিলেন গিলফোর্ড। তো তার ত্রিমাত্রিক বুদ্ধির কথা আমরা সকলেই জানি। আর দেখো আমি আজকে একটা ছবি দিয়েছি, দেখো বিষয়বস্তুগত মাত্রা, ফলাফলগত মাত্রা ও প্রক্রিয়াগত মাত্রা, এই তিনটের উপর ভিত্তি করেই কিন্তু তিনি বুদ্ধির শ্রেণী বিভাগ করেছেন। তো এখানে যদি আমরা দেখি, দেখো বিষয়বস্তুগত মাত্রার এখানে কিন্তু 5 আছে, 5টা উপাদানের কথা বলা হয়েছে। ফলাফলগত মাত্রার ক্ষেত্রে কটা, দেখো 6টার কথা বলা হয়েছে। ইন্টু নিচে দেখো প্রক্রিয়াগত মাত্রা, সেটাও কিন্তু 5। তাহলে এখানে কিন্তু কটা হচ্ছে 150। এরকমই ছবি তুমি আরও পাবে, সেখানে কিন্তু আবার 5 × 6 × 6 পাবে, তখন 180 উত্তর হয়ে যাবে। 180 যদি না থাকে 150 করবে, তাহলে এখানে আমার অপশান নাম্বার ডি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। অর্থাৎ 3টি কিন্তু মাত্রার কথা তিনি বলেছেন গিলফোর্ড। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোন বিষয়টির সাথে সহপাঠক্রমিক কার্যাবলী যুক্ত। তো প্রথমেই বুঝতে হবে সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কি বোঝানো হয়। দেখো, পাঠ্যক্রমের সাথে প্রচলিত যে সমস্ত কার্যাবলী, সেগুলোই কিন্তু সহপাঠক্রমিক কার্যাবলী। যেমন কি স্কুলে খেলাধুলা, ব্যায়াম করানো, এইগুলো কিন্তু সহপাঠক্রমিকের মধ্যে পড়ে। ঠিক আছে, তো এখানে বলছে যে নিচের কোন বিষয়টির সাথে সহপাঠক্রমিক কার্যাবলী যুক্ত নয় বলেছে। ঠিক আছে, এখানে দেখো তাহলে অপশান এ রয়েছে সৃজনশীল শক্তির বহিঃপ্রকাশ, বাহ্যিক চাপ সৃষ্টি না করা, নিয়মিত পরীক্ষা গ্রহণ, নাকি শিক্ষার্থীর স্বাধীনতা। তো এখানে কি হয়ে যাবে, সৃজনশীল শক্তির বহিঃপ্রকাশ তো সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে হয়ে থাকে, তাহলে এটা নিশ্চয়ই উত্তর হবে না। বাহ্যিক চাপ সৃষ্টি না করা, এটাও সহপাঠক্রমিক কার্যাবলী, মানে কি স্টুডেন্টদেরকে ফ্রি মাইন্ডে রাখার একটা ব্যাপার, তাহলে বাহ্যিক চাপ সৃষ্টি করা হয় না, এটাও তাহলে হবে না, নেগেটিভ জিনিসের মধ্যে আসবে না, কিন্তু সহপাঠক্রমিকের সাথে কিন্তু এগুলো যুক্ত। নিয়মিত পরীক্ষা গ্রহণ যদি হয়ে থাকে, সেটা তো পাঠ্যক্রমের সাথে যুক্ত হয়ে গেল, সেটা সহপাঠ্যক্রমের সাথে যুক্ত নয়, তাহলে অপশান সি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। আর অপশান ডি রয়েছে শিক্ষার্থীর স্বাধীনতা। শিক্ষার্থীর অবাধ স্বাধীনতা কিন্তু দেয়া হয় সহপাঠ্যক্রমিক কার্যাবলীগুলোতে। চলো নেক্সট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি রয়েছে না, বুদ্ধি ও সৃজনশীলতার সম্পর্ক কি। অপশান এ রয়েছে ধনাত্মক, অপশান বি রয়েছে ঋণাত্মক, অপশান সি একদম কিছুই নয়, নাকি অপশান ডি সবগুলি। তো দেখো একটা ছবি আমি তোমাদেরকে প্রোভাইড করেছি, বলছে ইন্টেলেকচুয়াল অ্যান্ড ক্রিয়েটিভিটি। ঠিক আছে, তো দেখো টোটাল ব্রেনের কিন্তু একটা ছবি, এখানে ওভারঅল একটা ব্রেনের ছবি দেওয়া হয়েছে, এবং সেই ব্রেনের এক সাইডে ইন্টেলেকচুয়ালকে আলাদা করা হয়েছে এবং ক্রিয়েটিভিটিকে আলাদাভাবে দেখানো হয়েছে। কিন্তু এটা টোটাল যে ব্রেন, সেটার কিন্তু অংশবিশেষ। তা এটার মধ্যে সম্পর্ক অবশ্যই কি হয়ে যাবে, অবশ্যই কিন্তু ধনাত্মক হয়ে যাবে। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, কারণ বুদ্ধি থাকলে সৃজনশীল কাজকর্ম তারা করে থাকে। ঠিক আছে, বুদ্ধির প্রয়োজন, এই গোটা অংশটা ব্রেন এবং বুদ্ধির অংশটা, এবং সেখানে দেখো একটা সাইডে ক্রিয়েটিভিটি রয়েছে, তাহলে এর সাথে কিন্তু ধনাত্মক সম্পর্কই হবে, কারণ বুদ্ধি থাকলেই সে সৃজনশীল কাজকর্ম করতে পারবে। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। 4 নম্বর প্রশ্ন রয়েছে, পাঠ্যক্রম রচনার রীতি হবে। পাঠ্যক্রম রচনা করতে গেলে যে রীতি আমাদেরকে অবলম্বন করতে হবে সেটা কোনটা। অপশান এ রয়েছে ধারাবাহিক ও পরিবর্তনীয়, অপশান বি রয়েছে অপরিবর্তনীয়, অপশান সি রয়েছে প্রাচীন বিষয়ের উপর নির্ভরশীল ও পরিবর্তনীয়, অপশান ডি রয়েছে আধুনিক ও অপরিবর্তনীয়। তাহলে এখানে কি হবে, এখানে কিন্তু পাঠ্যক্রম রচনার রীতি অবশ্যই হবে ধারাবাহিক ও পরিবর্তনীয়, কারণ কন্টিনিউয়াসলি পাঠ্যক্রমকে কিন্তু আমাদের রচনা করতে হবে, আর সেটা কি পরিবর্তনীয় হতে হবে, কারণ শিক্ষার্থীর আগ্রহ চাহিদা এগুলো মাথায় রেখে তো আমাদের পাঠ্যক্রম রচনা করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে পাঠ্যক্রম কিন্তু পরিবর্তনীয় করতে হবে। একই পাঠ্যক্রম 10 বছর 15 বছর ধরে যদি চালিয়ে দিই তাহলে কিন্তু হবে না, কারণ 15 বছর আগের যে বাচ্চাটার যেরকম ভাবনা চিন্তা ছিল, 15 বছর পরে সেই বাচ্চাটার ভাবনা চিন্তা কিন্তু তার সাথে ম্যাচ হবে না। তো সেই ক্ষেত্রে শিক্ষার্থীর আগ্রহ চাহিদার উপর ভিত্তি করেই কিন্তু পাঠ্যক্রম আমাদেরকে
রচনা করতে হবে। চলো 5 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখে নিই। চলো 5 নম্বর প্রশ্ন রয়েছে, কোনো ছাত্র যদি পরীক্ষা হলে অসৎ উপায় অবলম্বন করে ধরা পড়ে যায় তাহলে কি করতে হবে? অসৎ উপায় মানে কি, আমরা যেটা বলি টুকলি করেছে, কেউ বলে চোতা করেছে, তো সেইটা অসৎ উপায় অবলম্বন করে সে কোনো শিক্ষকের কাছে ধরা পড়ে গেছে সেটা করতে গিয়ে, তো সেক্ষেত্রে কি করা যাবে, তার ক্ষেত্রে কি ব্যবস্থা করণীয়? অপশান এ রয়েছে তার উত্তরপত্র বাতিল করা উচিত, অপশান বি রয়েছে তার অভিভাবককে এটা জানানো উচিত, অপশান সি রয়েছে তাকে কঠোর শাস্তি দেওয়া উচিত, নাকি অপশান ডি তাকে পরিশ্রম করতে বলা উচিত ও অসৎ উপায় অবলম্বন যাতে না করে সেটা তাকে বলা উচিত। এখানে অপশানটা পুরোপুরি ক্লিয়ার হয়নি। তাকে পরিশ্রম করতে বলা উচিত ও অসৎ উপায় অবলম্বন যাতে না করে সেই অসৎ উপায় অবলম্বন বিষয়ে বোঝানো উচিত, যাতে না করে সে বিষয়ে বোঝানো দরকার। ঠিক আছে, সে বিষয়ে বোঝানো উচিত। তাহলে এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ তাকে পরিশ্রম করতে বলতে হবে যে এইভাবে কিন্তু তুমি আর মানে অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষা দিও না, তুমি পরিশ্রম করো এবং অসৎ উপায় অবলম্বন করা থেকে বিরত থাকো। ঠিক আছে, তাহলে অপশান ডি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন রয়েছে, প্রশ্নপত্র সমাধানের জন্য ছাত্রদের কি করতে হবে? ঠিক আছে, প্রশ্নপত্র যদি সমাধান করতে হয় সেক্ষেত্রে একজন শিক্ষক কি করবেন? তো অপশান এ রয়েছে মাঝে মাঝে প্রশ্ন করা উচিত, অপশান বি রয়েছে মাঝে মাঝে পুরস্কার দেওয়া উচিত, অপশান সি রয়েছে তাদের উত্তর ক্লাসে আলোচনা করা উচিত, নাকি প্রত্যেকটি। তো দেখো এখানে প্রত্যেকটা অপশান কিন্তু সঠিক হয়ে যাবে। ঠিক আছে, কারণ ছাত্রদের কাছে যখন প্রশ্নপত্র সমাধান করার চেষ্টা করবেন তখন তাকে বিভিন্ন রকম উপায় অবলম্বন করতে হবে একজন শিক্ষককে, অর্থাৎ মাঝে মাঝে প্রশ্ন করতে হবে, তাকে পুরস্কারও দিতে হবে যে এই প্রশ্নটা যদি কেউ বলতে পারে তাকে আমি একটা পেন দেবো বা কিছু, এই যে গিফটের ব্যাপারটা থাকে তাতে কিন্তু ছাত্রছাত্রীরা আগ্রহী হয় পড়াশোনা করতে। আর কি, তাদের উত্তর ক্লাসে আলোচনা করা উচিত, অবশ্যই সে যে উত্তরটা দিয়েছে সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করতে হবে, তাহলে বাকি যে স্টুডেন্ট যারা পিছিয়ে আছে তারাও কিন্তু এই সামনের সারিতে এগিয়ে আসবে। 7 নম্বর প্রশ্ন রয়েছে, শিক্ষার উন্নতি দেখে কি বোঝা যায়? শিক্ষার উন্নতি দেখে কি বোঝা যায়? অপশান এ রয়েছে ছাত্রদের উপস্থিতি, অপশান বি রয়েছে ভালো ফল, অপশান সি রয়েছে ছাত্রদের জিজ্ঞাসাকৃত অর্থবহ প্রশ্ন, নাকি ক্লাসের মধ্যে নীরবতা। তো দেখো যখন আমি শিক্ষা দান করছি এবং সেটার উন্নতি হচ্ছে, এটা আমি কি দেখে বুঝবো? শুধু কি উপস্থিতি দেখে বুঝবো, নাকি ভালো ফল দেখে বুঝবো, নাকি জিজ্ঞাসাকৃত অর্থবহ প্রশ্ন দেখে বুঝবো? তো দেখো ছাত্রদের উপস্থিতি দেখে বা ভালো ফল দেখেও বোঝা যায়, কিন্তু এখানে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কারণ যখন কোনো ছাত্র একটা ক্লাসের মধ্যে একটা অর্থবহ প্রশ্ন জিজ্ঞাসা করবে তখন কিন্তু আমাকে বুঝতে হবে যে না, শিক্ষাটা কিন্তু বেশ উন্নতির পর্যায়ে রয়েছে, তাই জন্য তাদের মধ্যে একটা আগ্রহ এসেছে আর তারা একটা অর্থবহ প্রশ্নও কিন্তু করছে। ঠিক আছে, তো অবশ্যই জিজ্ঞাসাকৃত অর্থবহ প্রশ্নের উপর ভিত্তি করে কিন্তু শিক্ষার উন্নতি বোঝা যায়। 8 নম্বর প্রশ্ন রয়েছে, একজন শিক্ষিত শ্রোতা হিসাবে তুমি যখন কোনো বিতর্ক সভায় অংশগ্রহণ করবে তখন কি হবে? তোমার ভূমিকা শুধু শ্রোতা হওয়াই উচিত, অতিথিদের বক্তৃতা ভালো না লাগলে সেখান থেকে চলে যাওয়া উচিত, লজ্জায় কিছু বলা উচিত নয়, নাকি অতিথির বক্তৃতা শুনে তোমার কিছু বলার অনুমতি চাওয়া উচিত? বলছে একজন শিক্ষিত শ্রোতা হিসেবে যদি তুমি অবশ্যই শিক্ষিত শ্রোতা হও, তুমি কোনো বিতর্ক সভায় অংশগ্রহণ করো, সেখান থেকে তুমি কি শুধুমাত্র শ্রোতা হবে? না। অতিথিদের ভালো না লাগলে তুমি কি চলে যাবে? না। লজ্জায় কিছু বলা উচিত না, এটা তো একদমই হবে না, তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অতিথির বক্তৃতা শুনে তোমার কিছু বলার জন্য অনুমতি চাওয়া উচিত। 9 নম্বর প্রশ্ন রয়েছে, ছাত্ররা শিক্ষকের কাছে কোনটি বেশি প্রত্যাশা করে? কোন জিনিসটা ছাত্ররা শিক্ষকদের থেকে প্রত্যাশা করে থাকে? অপশান এ রয়েছে ক্লাসে শান্তি বজায় রাখা, অপশান বি রয়েছে কঠিন বিষয়কে সহজভাবে বোঝানো, অপশান সি রয়েছে ব্ল্যাকবোর্ডের ব্যবহার, অপশান ডি রয়েছে পরিষ্কার উচ্চারণ করে পড়ানো। তো এখানে কোনটা উত্তর হয়ে যাবে বলো তো? অবশ্যই কিন্তু কঠিন বিষয়কে সহজভাবে বোঝানোটা সমস্ত ছাত্ররাই প্রত্যাশা করে, যে এই জিনিসটা আমি বুঝতে পারছি না, এটা যেন স্যার সহজভাবে বুঝিয়ে দেন। তাহলে কঠিন বিষয়কে সহজভাবে বোঝানোটাই কিন্তু শিক্ষকের কাছে তারা প্রত্যাশা করে থাকে।
10 নম্বর প্রশ্ন রয়েছে, ছাত্রদের গুরুজনদের প্রতি শ্রদ্ধা বাড়ানোর জন্য শিক্ষকের কি করা উচিত? গুরুজনদের প্রতি শ্রদ্ধা আমি এর আগে একটা প্রশ্নে আলোচনা করেছিলাম যে নৈতিক মূল্যবোধ, নৈতিক যে দ্বন্দ্ব, সেই বিষয়কে ফোকাস করেছিলেন কোন মনোবিদ? কোহলবার্গ। ঠিক আছে, তো দেখো এখানে বলছে যে গুরুজনদের প্রতি শ্রদ্ধা বাড়ানোর জন্য শিক্ষকদের কি করা উচিত। তো দেখো বলছে উদাহরণের মাধ্যমে বোঝানো, শিক্ষককে প্রথম গুরুজনদের শ্রদ্ধা করতে হবে, তারপর সেটা তার ছাত্রদের পালন করার জন্য বলতে হবে। অপশান সি রয়েছে গল্পের মাধ্যমে তাদেরকে অনুপ্রেরণা দান করতে হবে। অপশান ডি রয়েছে শ্রদ্ধার দোষ ও গুণ ব্যাখ্যা করে তাদের বলতে হবে। এখানে কিন্তু অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কারণ একজন শিক্ষক তিনি যদি তার বয়স্কদের বা হচ্ছে গুরুজনদেরকে তিনি শ্রদ্ধা করেন, তাহলে কিন্তু তাকে দেখেই কিন্তু স্টুডেন্টরা শিখবে যে না স্যার এরকম করে, যেহেতু শিশুরা সবসময় কি অনুকরণ প্রিয় হয়। তো সেই ক্ষেত্রে আমি বড় মানুষ হিসেবে আমি যদি সবাইকে শ্রদ্ধা করি, আমার স্টুডেন্ট তারাও কিন্তু আমাকে দেখে শিখবে যে হ্যাঁ স্যার বা ম্যাডাম এইটা করছেন, তাহলে এটা মানে ভালো জিনিস, তাহলে আমাদেরকেও করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আগে শিক্ষককে গুরুজনদের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে, তারপর সেটা ছাত্রদেরকে পালন করার জন্য বলতে হবে। তো দেখো 11 নম্বর প্রশ্ন রয়েছে, শ্রেণীর মধ্যে শিক্ষক হলেন একজন নেতা, এই কথাটির অন্তর্নিহিত অর্থ কী? অপশান এ রয়েছে তার দ্বারা ভবিষ্যৎ নাগরিক তৈরি হয়। অপশান বি রয়েছে তিনিই হলেন শ্রেণীকক্ষের একচ্ছত্র অধিপতি। অপশান সি রয়েছে তিনি বয়স ও শিক্ষার দিক থেকে সবার উপরে, নাকি ওপরের সবগুলি। ভালোভাবে কিন্তু প্রশ্নটা তোমরা পড়বে। শ্রেণীর মধ্যে শিক্ষক হলেন একজন নেতা, এই কথাটির অন্তর্নিহিত অর্থ কী? এখানে কিন্তু অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ তিনি হলেন শ্রেণীকক্ষের একচ্ছত্র অধিপতি। শিক্ষক হলেন একজন নেতা, নেতা মানেই অবশ্যই একচ্ছত্র অধিপতি। তো চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। থর্নডাইক পরীক্ষায় এক যান্ত্রিক উপকরণের ব্যবহার করেছেন, তার নাম কি? অপশান এ রয়েছে স্কিনার বক্স, অপশান বি রয়েছে সাধারণ বক্স, অপশান সি রয়েছে পাজল বক্স, নাকি অপশান ডি রয়েছে প্রিমিয়াম বক্স। তো দেখো এখানে থর্নডাইক তিনি পরীক্ষার জন্য কিন্তু পাজল বক্স ব্যবহার করেছিলেন, তো অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন রয়েছে, প্যাভলভ পরীক্ষা করেছিলেন কিসের উপর? বিড়াল, কুকুর, মুরগি, নাকি শিম্পাঞ্জি? আমরা সকলেই জানি তিনি কুকুরের উপর পরীক্ষা করেছিলেন প্যাভলভ। ঠিক আছে, ইভান প্যাভলভ, তার পুরো নাম হচ্ছে ইভান প্যাভলভ। আর তিনি কিসের প্রবর্তক বলো তো? ক্লাসিক্যাল কন্ডিশনিং। ঠিক আছে, ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের প্রবর্তক ছিলেন ইভান প্যাভলভ, আর অপারেন্ট কন্ডিশনিংয়ের প্রবর্তক কে ছিলেন? স্কিনার। মনে রাখবে এগুলো। ঠিক আছে, চলো 14 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে অনুরাগ হলো শিশুর বিকাশের অভিমুখে তার ব্যক্তি সত্তা স্বতঃস্ফূর্ত অগ্রগতি, এই মতবাদের প্রবক্তা হলেন কে? অপশান এ রয়েছে রাসেল, অপশান বি রয়েছে হার্বার্ট, অপশান সি রয়েছে মনোবিদ লাভ, নাকি অপশান ডি জন ডিউই। অনুরাগ হলো শিশুর বিকাশের অভিমুখে তার ব্যক্তিসত্তার স্বতঃস্ফূর্ত অগ্রগতি, এই কথাটা কে বলেছিলেন? অবশ্যই কিন্তু তিনি বলেছিলেন জন ডিউই, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। তো দেখো 15 নম্বর প্রশ্ন কি রয়েছে আমরা দেখে নেব। যদি একজন ছাত্র বিনা অনুমতিতে বিদ্যালয় থেকে অনুপস্থিত থাকে, তাহলে অপশান এ রয়েছে তাকে বিদ্যালয় থেকে তাড়িয়ে দেওয়া উচিত, অপশান বি রয়েছে তার প্রতি যত্ন নেওয়া উচিত নয়, অপশান সি রয়েছে তার পিতামাতাকে নোটিশ দেওয়া উচিত, নাকি অপশান ডি তার ব্যাপারে অন্যান্য ছাত্রদের জিজ্ঞাসা করা উচিত। যদি বিনা অনুমতিতে সে বিদ্যালয়ে থেকে অনুপস্থিত থাকে, মানে স্যারদেরকে না জানিয়ে সে ধরো চলে গেছে অন্য কোথাও ক্লাস করা বাদে, তো তাকে কি করা উচিত? দেখো অবশ্যই কিন্তু তার পিতামাতাকে নোটিশ দেওয়া উচিত। ঠিক আছে, তো অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কারণ ছাত্ররা যদি স্কুল থেকে বেরিয়ে যায়, কোনো বিপদ আপদ ঘটে যায়, সেক্ষেত্রে গার্জেন তো স্কুলে শিক্ষকদেরকেই জিজ্ঞাসা করবে, অবশ্যই তার সাথে কথা বলবে, কিন্তু তার গার্জেনের সাথেও কিন্তু এই বিষয়ে কথা বলা উচিত। 16 নম্বর প্রশ্ন কি রয়েছে না, একজন শিক্ষককে শিশু শিক্ষণের দায়িত্ব, এটা শিশু হবে, ঠিক আছে, শিশু শিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে এই শিক্ষক কোন বিষয়ের প্রতি নজর দেবেন?
অবশ্যই শিশু শিক্ষার উপর দায়িত্ব দেওয়া আছে, তাহলে সেইভাবে কিন্তু সেই পদ্ধতির উপর কিন্তু তাকে ফোকাস করতে হবে। তো দেখো অপশান এ রয়েছে শিক্ষাদান সম্পূর্ণ শিশু কেন্দ্রিক হবে, অপশান বি রয়েছে শিক্ষাদান সম্পূর্ণ জননী কেন্দ্রিক হবে, অপশান সি রয়েছে শিক্ষাদান হবে ক্রীড়া কেন্দ্রিক, নাকি অপশান ডি রয়েছে শিক্ষাদান হবে বিদ্যালয় কেন্দ্রিক। তো এখানে কি হবে, অবশ্যই কিন্তু শিক্ষাদান হবে ক্রীড়া কেন্দ্রিক, কারণ শিশু শিক্ষার্থীদেরকে একমাত্র খেলার মাধ্যমে শেখালেই তবেই কিন্তু তারা ভালো মানে পড়াশুনো করতে পারবে বা ভালো শিখতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই শিক্ষাদান কিন্তু ক্রীড়া কেন্দ্রিক হবে। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। 17 নম্বর প্রশ্ন রয়েছে যে প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা প্রথম কে বলেছেন। অপশান এ রয়েছে মন্তেশ্বরী, অপশান বি রয়েছে ফ্রয়েবেল, অপশান সি রয়েছে প্লেটো, নাকি অপশান ডি রয়েছে রুশো। তো প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা প্রথম কে বলেছিলেন, অবশ্যই কিন্তু আমাদের অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ প্লেটো কিন্তু সর্বপ্রথম এই প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা বলেছিলেন। আর রুশো, অপশান নাম্বার ডি রয়েছে যেটা রুশো কি করেছিলেন বলো তো। রুশোর হচ্ছে বিখ্যাত গ্রন্থ হচ্ছে এমিল, ঠিক আছে, এটা মাথায় রাখবে। অনেক সময় এমিল গ্রন্থের প্রবক্তাকে এরকমভাবে কিন্তু প্রশ্ন আসে। তো এমিল গ্রন্থ তিনি লিখেছিলেন জ্যাক রুশো। আর তিনি শিশুর স্বাধীন যে বিকাশ এবং খেলাধুলার মাধ্যমে যে শিক্ষা সেইটার উপর কিন্তু তিনি জোর দিয়েছিলেন, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। 18 নম্বর প্রশ্ন, মেয়েদের তুলনায় ছেলেরা নিম্নের কোন বিষয়ের ওপরে বেশি জোর দেয়। মেয়েদের তুলনায় ছেলেরা নিম্নের যে বিষয়ের উপর জোর দেয় সেটা কোনটা। এক হচ্ছে সামাজিক নীতি, বি হচ্ছে সামাজিক গুণ, সি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ, নাকি অন্যদের সঙ্গে আচরণ। অঙ্গ প্রত্যঙ্গ, ঠিক আছে, এটা পয়রা ফলা, অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ। তাহলে এটা কিন্তু হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কারণ দেখবে ছেলেরাই কিন্তু নিজেদের শরীর চর্চা বা এই যে জিমে যাওয়া এগুলো কিন্তু বেশি করে থাকে, মেয়েদের তুলনায় তারা কিন্তু বেশি এই অঙ্গ প্রত্যঙ্গের বিকাশের দিকে কিন্তু জোর দেয়। চলো 19 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। খেলার মধ্য দিয়ে শিশুরা আত্মসংযমে অভ্যস্ত হয়, এটা কার উক্তি। খেলার মধ্যে দিয়ে শিশুরা আত্মসংযমে অভ্যস্ত হয়, এটা কার উক্তি। অপশান এ রয়েছে হ্যাটফিল্ড, অপশান বি রয়েছে রাসেল, অপশান সি রয়েছে ম্যাকডুগাল, নাকি অপশান ডি ফ্রয়েড। তো এখানে কিন্তু হ্যাটফিল্ড আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ। তিনি বলেছিলেন যে খেলার মধ্য দিয়ে শিশুরা আত্মসংযমে কিন্তু অভ্যস্ত হয়। চলো আজকে সেটার শেষ প্রশ্ন, অর্থাৎ 20 নম্বর প্রশ্ন কি রয়েছে না, সামাজিকীকরণ শব্দের অর্থ কী। সামাজিকীকরণ শব্দের অর্থ কী। অপশান এ রয়েছে সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে শিশু বিভিন্ন সামাজিক মূল্যবোধের সঙ্গে পরিচিত হয়। অপশান বি রয়েছে সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে শিশুর বৌদ্ধিক বিকাশ হয়। অপশান সি রয়েছে সামাজিকীকরণ হলো এমন প্রক্রিয়া যার সাহায্যে শিশুর রাজনৈতিক ভাবধারা গড়ে ওঠে, এটা তো হবে না। সামাজিকীকরণের মাধ্যমে ধর্মবোধের উন্মেষ ঘটে, এটাও হবে না। তাহলে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে, আমাদের কাছাকাছি যদি আমরা দেখি আমাদের কিন্তু অবশ্যই যেটা হবে বৌদ্ধিক বিকাশ তো হয়েই থাকে, সেটা সামান্য পরিমাণে, কিন্তু দেখো সামাজিক যে মূল্যবোধ, ঠিক আছে, সামাজিক মূল্যবোধের সাথে কিন্তু শিশুরা পরিচিত হয় এই সামাজিকীকরণের মাধ্যমে। তো দেখো এই 20টা প্রশ্ন তোমাদের জন্য রেখেছিলাম, যদি কারোর কোনো বিষয়ে ডাউট থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, আর ক্লাসগুলো বন্ধুদেরকে শেয়ার করো যাতে তোমাদের উপকার হয়। আর দেখো আজকে আমরা 9 নম্বর ক্লাস প্রোভাইড করেছি, খুব শীঘ্রই আরও 10 নম্বর ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসবে। ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থেকো, সকলেই খুব ভালো থেকো।